আজ আপনাদের শোনাব সরজিৎ ঘোষের লেখা গল্প আনন্দ আশ্রম। অমরাবতী থেকে ফিরেছি কিছুক্ষণ আগেই। এখন রাত 11টা। আজ 5 বছর পূর্ণ হলো অমরাবতীর। অমরাবতী আসলে আমার ছেলের তৈরি একটা বৃদ্ধাশ্রম। ছেলের প্রথম থেকে ইচ্ছে ছিল মানুষের সেবা করার, মানুষের পাশে দাঁড়ানো। ছোট থেকেই আমার ছেলে বলতো, আমি বড় হয়ে যখন অনেক টাকা রোজগার করব, যারা বয়স্ক মানুষ আছে, যাদের দেখার কেউ নেই, তাদের জন্য আমি কিছু অন্তত করব। ছেলের এমন কথা শুনে আমার শ্বশুরমশাই হেসে বলেছিলেন, তুই একেবারে তোর ঠাম্মার মতো হয়েছিস। তোর ঠাম্মার মনটাও ঠিক এমনই ছিল। তবে আমার ছেলে সত্যি সত্যি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছে। আজ সারাদিনটাই ব্যস্ততার মধ্যেই কেটে গেল যেন। ব্যস্ততা থাকবে নাই বা কেন, অমরাবতী আশ্রমের জন্মদিন বলে কথা। প্রতি বছর এই একটি দিনই আমি আশ্রমে যাই। কেক কাটা থেকে শুরু করে সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠান। বলতে গেলে হই হই করে কেটে যায় একটা দিন। এমন একটা আনন্দ আশ্রমে দিন কাটাতে পারলে মন ভালো তো হবেই। তবে আজ একটু ক্লান্তও বটে। মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। বয়স্ক মানুষগুলো যখন প্রাণ ভরে আমার ছেলেকে আশীর্বাদ করছিল, সেটা দেখে আমার বুকটা ভরে যাচ্ছিল। জীবনে চলার পথে মানুষের জন্য কিছু করতে পারার মতো সুখ বোধহয় এই পৃথিবীতে আর কিছুতেই নেই। জানেন, মানুষের জীবনটা বড় বিচিত্র। ভাবছি জীবনের দিনলিপিটা লিখতে পারলে হয়তো ভালো হতো। কিন্তু আমার জীবনটা যে বড় উপন্যাসের মতো, লিখব বললেই লিখে ফেলা যায় না। শ্বশুরমশাই একটা কথা আমাকে প্রায়ই বলতেন, যে সয় সে রয়। এখন বুঝতে পারি কথাটা ভীষণ রকমের সত্যি। তবে আজ আমার সুখের সংসার। সংসারে আছে বলতে আমার স্বামী আর আমার একমাত্র ছেলে। আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মা মারা গিয়েছেন। শ্বশুরমশাই আমার সাথেই ছিলেন। এই মাস 6 হলো উনিও চলে গেলেন। ছেলে এখন ডাক্তার। আমার শ্বশুরমশাইয়ের ইচ্ছে ছিল নাতি ডাক্তার হোক। খুব ভালোবাসতেন আমার ছেলেকে। ছেলে তখন খুব ছোট। একবার মেলা থেকে একটা খেলনা স্টেথোস্কোপ কিনে দিয়ে বলেছিলেন, ব্রতবাবু, তোমাকেও ডাক্তার হতে হবে। ব্রত আমার ছেলের নাম। ওর দাদুই রেখেছিলেন ব্রত নামটা। তবে দাদু দেখে যেতে পেরেছেন নাতি ডাক্তার হয়েছে, মানুষের সেবা করছে, অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তবে অমরাবতী আশ্রম তৈরি করার পিছনে আমার শ্বশুরমশাইয়েরও অনেক বড় অবদান আছে। নিজের জমানো টাকার প্রায় অর্ধেকের বেশি তুলে দিয়েছিলেন ব্রতর হাতে। টাকাটা ব্রতকে দিয়ে বলেছিলেন, দাদু ভাই, এই সামান্য টাকাটা তোমার ঠাম্মার ভালোবাসার দান হিসেবে রাখো। তোমার আশ্রম তৈরিতে কাজে লাগবে। ঠাম্মার আত্মা শান্তি পাবে। ওপর থেকে দেখে বরং খুশিই হবে। বৃদ্ধাশ্রম তৈরি হওয়ার পর আমার ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, আশ্রমের কি নাম দেওয়া হবে সেটা তুমি ঠিক করো মা। আমি বললাম, তো ঠাকুরমার নামেই হোক আশ্রমের নামকরণ। ব্রত খুব খুশি হয়েছিল আমার এই প্রস্তাবে। শুধু ব্রত নয়, আমার শ্বশুরমশাই শুনে খুশি হয়েছিলেন। আমার শাশুড়ি মায়ের নাম ছিল অমরাবতী। সেই নামেই নামকরণ হয়ে গেল ব্রতর আশ্রমের। ব্রতর এইরকম একটা উদ্যোগ দেখে মনটা সত্যি ভরে গিয়েছিল সেদিন। ভগবান যে কার কপালে কী লিখে রাখেন, কাকে যে কোথায় পাঠিয়ে দেন, আজ সেটাই ভাবছি। আমি কি ভেবেছিলাম আমি এই মুখার্জি বাড়ির বউ হতে পারবো? আজ ভীষণ মনে পড়ছে সেই রাতের ঘটনার কথা। বাড়ি থেকে বেরিয়ে কাউকে না জানিয়ে সেদিন চলে এসেছিলাম। সে এক ভয়ঙ্কর শীতের রাত। লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদহগামী রাতের ট্রেনে চেপে বসলাম। কোথায় যাব জানি না। ট্রেনের কামরা পুরো ফাঁকা। কেমন যেন ভয় করতে লাগলো। অত রাতে একটা কামরাতে আমি ছাড়া আর কেউ কোথাও নেই। কয়েকটা স্টেশন পর থেকে দুজন মাত্র আমার কামরাতেই উঠল। ওই দুজন ট্রেনে ওঠার পর থেকে আমার কেমন যেন আরও ভয় করতে লাগলো। দুজন লোক কেউ কারোরই পরিচিত নয়। আলাদা আলাদা সিটে বসতেই বুঝে গেলাম সেটা। ভাবলাম পরের স্টেশনে ট্রেন থামলে ট্রেন থেকে নেমে যাব। পরক্ষণেই ভাবলাম, নেমে আর কোথায় যাব? এত রাতে ট্রেন থেকে নেমে নিরাপদ আশ্রয়ই বা কোথায় পাবো? তার থেকে ভালো ট্রেনেই বসে থাকা। বাড়ি ছেড়ে যখন এত রাতে বেরিয়ে চলে আসতে পেরেছি, তখন ভগবানই ভরসা। মনে মনে ভাবলাম, ভয় পেলে চলবে না, মনে সাহস রাখতে হবে।
কিন্তু সাহস রাখবো কী করে? ট্রেনে যে দুজন লোক উঠেছে তার মধ্যে একজনের তাকানো মোটেই ভালো লাগছিল না, আর একজন যে ছিল সে লোকটিকে দেখলেই ভয় লাগবে। মোটা গোঁফ, প্রায় 6 ফিট লম্বা, একেবারে তাগড়াই চেহারা, বয়স 57-58-র কাছাকাছি। আমার থেকে একটু দূরে বসে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিলেন। এসব দেখে আমার শরীর তখন ভয়ে হিম হয়ে আসছে। ঠাকুরকে তখন ডাকছি আরও কিছু লোক যেন ট্রেনে ওঠে, কিন্তু রাত তো বাড়ছে, তার উপর কনকনে ঠান্ডা। বুঝতে পারলাম বাড়ি থেকে বেরিয়ে চলে আসাটা খুব ভুল হয়েছে। কিছুক্ষণ পর ওই দুজন লোকের মধ্যে একজন হঠাৎ নেমে গেলেন। উনি নেমে যেতেই ওই গোঁপওয়ালা ভয়ঙ্কর লোকটি দেখলাম আমার দিকে এগিয়ে আসছেন। আমি তো ভয়েই কাঠ, ওই কনকনে শীতের রাতেও ঘামছি। আমার সামনে এসে কড়া গলায় জিজ্ঞেস করলেন, এই মেয়ে, কোথায় যাবে তুমি? রাতে ট্রেনে তুমি একা কেন? তোমার সঙ্গে আর কে আছে? একসঙ্গে এত প্রশ্ন শুনে ভয়ে তো থতমত। আরও জড়সড় হয়ে বললাম, কেউ নেই। কেউ নেই মানে? বলেই আমার গালে এক চর। গালে চর মারতেই আমি হকচকিয়ে গেছি। আমি মুখের দিকে তাকাতেই বললেন, তুমি জানো আমি না থাকলে তোমার আজ কি হতে পারত? কত খারাপ লোক আছে তোমার ধারণা আছে? আমি ছিলাম বলে তুমি এ যাত্রায় বেঁচে গেলে। ওই যে আর একজন লোক ছিল, ঠিক সুবিধে করতে পারলো না তোমাকে। ওসব খারাপ লোকেদের আমার চেনা আছে। এত রাতে কেউ একা বেরোয়? তা যাচ্ছ কোথায় এত রাতে? জানি না, বাড়ি থেকে চলে এসেছি। মানে? এ তো সাংঘাতিক ঘটনা। চলো থানায় চলো, আমি বালিগঞ্জ নামব। তোমাকে থানায় দিয়ে তবে আমি বাড়ি যাব। থানার নাম শুনে আমি তো ভয়েই মরছি, কাঁদতে শুরু করে দিই। উপায় না দেখে পাটা জড়িয়ে ধরে বললাম, আমাকে থানায় নিয়ে যেও না, তুমি আমার বাবার মতো, আমাকে বাঁচাও। বাঁচাও মানে? তারপর আমি সব কথা বলে ফেলি। ওই ভদ্রলোক বালিগঞ্জে নিজের বাড়িতে না নিয়ে গিয়ে ওনার দিদির বাড়িতে নিয়ে গেলেন। আমি আশ্রয় পাই ওখানেই। পরে জানতে পারি ভদ্রলোক এক্স আর্মি, আর্মিতে সার্ভিস করতেন বলেই একটা দাপট ওনার মধ্যে সেদিন লক্ষ্য করেছিলাম। ওই দাপুটের লোকটাই আমার জীবনটাকে পুরো পাল্টে দিল। বছর 2 পর ওনার একমাত্র ছেলের সাথেই আমার বিয়ে হয়। তারপর থেকে আমি একটা নতুন পরিচয়ে পরিচিত হলাম। তবে এটা আমার দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েটা টেকেনি, মানে আমি আর টিকিয়ে রাখতে পারিনি। প্রেম করেই বিয়ে করেছিলাম। আমরা 2 বোন। আমি আমার বাবার ছোট মেয়ে। দিদি আমার থেকে 7 বছরের বড়। বাবার ইচ্ছে ছিল 2 মেয়েকে মনের মতো করে মানুষ করবে। দিদি সেই ইচ্ছে পূরণ করলেও আমি করতে পারিনি। দিদি স্কুলে শিক্ষকতার চাকরি পায়। বাবার পছন্দ করা ছেলের সাথে দিদির বিয়ে হয়। বাবাও সেই মতো চেয়েছিলেন আমিও যেন দিদির মতো হই। পড়াশোনায় খারাপ ছিলাম না, কিন্তু কিভাবে যে একজনের সাথে জড়িয়ে গেলাম বুঝতে পারলাম না। 11-এ পড়তে পড়তেই প্রেমে পড়লাম রঞ্জনের। রঞ্জন আমার থেকে বয়সে বেশ বড়। আমাদের পাশের গ্রামেই ছিল ওর বাড়ি। আমাদের প্রেমের ব্যাপারটা বাবা যেভাবে হোক জানতে পেরে যায়। বাবা জানিয়ে দেয় এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেবে না। রঞ্জন তখন ছোটোখাটো একটা ব্যবসা করে। বাবা আমাকে অনেক বুঝিয়েছে। আমি বাবার কথায় কোনো গুরুত্ব না দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর রঞ্জনের সাথেই চলে আসি। এই পালিয়ে যাওয়ার ব্যাপারটা ঠিক মন সায় দিচ্ছিল না আমার। রঞ্জন একদিন বলল, এই তুমি আমাকে ভালোবাসো? বাড়িতে মা অসুস্থ, তাই বিয়ে করতেই হবে। তুমি না চাইলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। আমি বলেছিলাম, আমার পড়াশোনা? ও বলল, বিয়ের পর করবে। আমি পালিয়ে গিয়ে বিয়ে করে নেওয়াতে এই খবর পৌঁছালো বাবার কাছে। বাবা তখন পুলিশের এসআই, বর্ধমানে পোস্টিং। বাবা পুলিশ টুলিশ নিয়ে একেবারে ভোরবেলা হাজির রঞ্জনের বাড়িতে। আমার তখন 18 বছর হয়ে গেছে, তাই আইনিভাবে কিছু করতে পারেনি আমার বাবা। আর আমাকে বুঝিয়েও কাজ হয়নি। বাবা বলে গিয়েছিল, অনেক বড় ভুল করেছো, পরে বুঝতে পারবে। বিয়ের কিছুদিন পরে বুঝলাম বাবার কথাটাই ঠিক। বিয়ে করে নেওয়াটা জীবনের চরম ভুল। বিয়ের আগের মানুষটার সাথে বিয়ের পরের মানুষটা যেন সম্পূর্ণ আলাদা। আমার জন্য তার কোনো টাইম নেই। বাড়িতে ওর মায়ের কথাই শেষ কথা। আমার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই।
পড়াশোনা শুরু করব বললাম। রঞ্জন বলল, মায়ের পছন্দ নয়, তুমি পড়াশোনা করো। তাছাড়া বাড়িতে একটা লোক দরকার, তাই তো বিয়েটা করেছি। আমি তখন নিরুপায়, নিজের সাধ জলাঞ্জলি দিয়ে দিলাম। শাশুড়ি পড়ল বাচ্চা নিয়ে, বলল, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও। বিয়ের 1 বছর পর বাচ্চা হচ্ছে না দেখে শুরু করলো নানা রকম কৌশল। ঠাকুর দেবতা, তান্ত্রিক, ওঝার কাছে নিয়ে যেতে লাগলো। তান্ত্রিক আমার হাত দেখে আমার শাশুড়িকে বললেন, বন্ধা নারী, তাই বাচ্চা হবার কোনো আশা নেই। তারপর থেকে শুরু হলো চরম অশান্তি। আমি বললাম, আমি ডাক্তারের কাছে যাব। তান্ত্রিককে বিশ্বাস করি না। গেলামও ডাক্তারের কাছে। ডাক্তারের কথা মতো সব রকম টেস্ট হলো, কোনো প্রবলেম নেই, ডাক্তার জানিয়ে দিলেন। শাশুড়ি একদিন বলে দিলেন, বাঁজা মেয়ে মানুষকে যতই বিলেত ফেরত ডাক্তারের কাছে নিয়েই যাও না কেন, তার তো বাচ্চা হবেই না। ছেলেকে এমনভাবে বোঝাতে লাগলেন, দেখতাম রঞ্জন মায়ের কথা শুনে রীতিমতো আমাকে টর্চার করত। বলতো, বাড়ি থেকে বেরিয়ে যাও। শাশুড়ি বলতেন, বাবা এক কাজ কর, ওই বাঁজা মাগিকে বিদেয় করতে না পারলে তুই কখনোই বাবা হতে পারবি না। আমি তোর বিয়ে দেব আবার। মারধর আর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সেদিন রাতেই এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তারপর তো পড়লাম দাপুটে মিলিটারি লোকটার হাতে। জীবনটাই বদলে দিল। কখনো মনে হয়নি উনি আমার শ্বশুর মশাই, যেন আমার নিজেরই বাবা। তারপর থেকে 30 বছরের বেশি কেটে গেছে। এই 30 বছরে 2জন মানুষ আমাকে ভরিয়ে দিয়েছে ভালোবাসায়। একজন আমার বর আর একজন আমার শ্বশুর। শ্বশুর মশাইয়ের মুখে শুনেছি আমার শাশুড়ি নাকি খুব ভালো মানুষ ছিলেন, মানুষের পাশে থেকে সবসময় সাহায্য করতেন। কিন্তু ভালো মানুষদের পৃথিবীতে থাকা ছাড়পত্র কম দিনের। তবে শ্বশুরমশাই একাই 100 ছিলেন। কখনো বৌমা ভাবেননি, নিজের মেয়ের মতো আগলে রাখতেন। কখনো কোনো অসুবিধায় পড়লে সহযোগিতা করে গেছেন সব সময়। ওনার চলে যাওয়াটা আমার কাছে বড় শূন্যতা। তবে স্বামী আর ছেলেকে নিয়ে দারুণ সুখী আজ। জীবনটা কত ঘটনায় পূর্ণ, ভাবলেই যেন কেমন লাগে। জীবনে কত মানুষ আছে, কত পরিচয় হয়, কার সাথে কখন যে কোথায় যেন দেখা হয়ে যায় কেউ বলতে পারে না। অমরাবতী থেকে বাড়ি ফিরে ভাবছি আজকের দিনটার কথা। অমরাবতীতে আছেন প্রায় 30 জন বৃদ্ধ বৃদ্ধা। আমার ছেলেকে জড়িয়ে ধরে যেভাবে সবাই আদরে ভরিয়ে দিচ্ছিল, আমি মুগ্ধ। একজন বৃদ্ধা আমাকে দেখে বলেই ফেললেন, বোন, তুমি তো সেই মা যে এমন রত্নকে গর্ভে ধারণ করেছ। তোমার ছেলের মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়। কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। তবে গল্পটা এখানে শেষ হলেই হয়তো ভালো হতো। বাড়ি চলে আসার ঠিক কিছুক্ষণ আগে গেটের মুখেই দাঁড়িয়েছিলেন আর এক বৃদ্ধ। আগে 2-1 বার লক্ষ্য করেছিলাম ওনাকে, সেভাবে তাকিয়ে দেখা হয়নি। বয়সের ভারে যেন একটু বেশি নিমজ্জিত। শীতদানাটা যেন ভেঙে গেছে বললেই হয়। আমার নাম ধরে ডেকে বলল, সুপর্ণা, আমাকে ক্ষমা করো, আমি রঞ্জন। রঞ্জন নাম শুনে যেন বুকটা ধড়াস করে উঠল। তারপর আমি তাকাতেই ও বলে যেতে লাগলো, বলল, জানি তোমার সাথে কথা বলার মতো সে মুখ আমার নেই, তবুও 2-1টা কথা না বলতে পারলে মরেও শান্তি পাবো না। তোমার কোনো দোষ ছিল না, দোষ আমার। আমিই পারিনি সন্তানের জন্ম দিতে, কারণ বন্ধা তুমি ছিলে না। সে দোষটাও ছিল আমার নিজের। তুমি চলে যাওয়ার পর আমি বিয়ে করি আবার। বিয়ের 2 বছর পরেও আমি যখন বাবা হতে পারলাম না, আমি নিজেই ডাক্তারের কাছে যাই। জানতে পারলাম আমিই অক্ষম। তারপর ঠিক করে বাচ্চা দত্তক নেব, বাবা ডাক শুনব। আমার স্ত্রী বলেছিল কন্যা সন্তান দত্তক নিতে। আমার মা বলল, ভবিষ্যতে তোকে দেখবে কে, তাই পুত্র সন্তানকেই দত্তক নিলাম। নিয়তির কি পরিহাস। 2 বছর আগে আমার স্ত্রী যখন মারা গেল, তারপর আমার ছেলে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে বাড়ি বিক্রি করে দিয়ে বাইরে চলে গেল। 7 মাস হয়ে গেল আমাকে এখানে রেখে গেছে। আমি আসার পর জানতে পেরেছি এই আনন্দ আশ্রম তোমার ছেলের। তোমার ছেলে যেদিন তোমাদের হরিদ্বার বেড়াতে যাওয়া ছবি নিয়ে এসে দেখাচ্ছিল, আমি তোমাকে দেখেই চিনতে পেরেছি। ডান দিকের কপালে ওই কাটা দাগটা দেখে চিনতে অসুবিধা হয়নি। তারপর তোমার নামটাও যখন ছেলের মুখ থেকে শুনলাম, তখন থেকেই ভয়ে আছি, হয়তো এখানেও আর থাকাটা সম্ভব হবে না।
দয়া করে তোমার এই আনন্দ আশ্রম থেকে আমাকে তাড়িয়ে দিও না। এই বয়সে আর কোথাও যাওয়ার রাস্তা নেই আমার। আর সত্যিই তুমি রত্নগর্ভা। এভাবেই ভালো থেকো সুপর্ণা। পারলে ক্ষমা করো। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।